ঈদ মোবারক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একাত্তর টেলিভিশনের ঈদের বিশেষ আয়োজন উৎসব যোগে। আমি রুবাইয়াত অদিতি আছি আপনাদের সাথে। আর উৎসব যোগে যা হয় আমরা কিছু প্রিয় মানুষের সাথে আড্ডা দেই, আজকেও একদমই মিস করব না। আজকে আমাদের সাথে দুজন প্রিয় মুখ আছেন এবং তাদেরকে পর্দায় দেখে আমরা সবসময়ই অভ্যস্ত। তাদের নিজের গল্পগুলোও আজকে একটু শোনার চেষ্টা করব। আমাদের সাথে আছেন সাবিলা নূর এবং তসিফ মাহবুব। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ কেমন কাটলো? মানে ঈদের রেশ তো এখনো আছে, কিন্তু ঈদ কেমন কাটলো সাবিলার কাছ থেকে শুনি। আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে। যেটা হয় যে পরিবারকে সময় দেওয়া হয় ঈদের সময়টা, সো পরিবারের সাথে বন্ধুদের সাথে এইবার ঈদ কেটেছে। তসিফের তো ঈদের আগে কাজের ব্যস্ততা ছিল বেশ, তো ঈদটাকে কি মোটামুটি আলসেমি করে বা ছুটিতে কাটানোর মুড ছিল নাকি? না, আমার এখনো ঈদের ছুটি শুরু হয়নি আসলে। সো মানে আমি এখনো কাজের মধ্যেই আছি। সো একরকমভাবে আমার ছুটি শুরু হবে আরও 3-4 দিন পরে, মানে যখন সবার ছুটি শেষ হবে তখন আসলে আমার ছুটি শুরু হবে। কাজ এখন যে কাজগুলো করেছি ওগুলো প্রতিদিন একটা দুটো করে আসছে, সেটাকে প্রমোশন করা, ঠিকঠাক মতন সব যাচ্ছে কিনা এগুলোকে একটু দেখাশোনা করা। সো ওইটাও কাজের মধ্যে পড়ে, তো ও কারণে ব্যাক অফ ইওর হেড একটা টেনশন, ব্যাক অফ মাই হেড অ্যান্ড ইন ফ্রন্ট অফ মাই ফেস অ্যাজ ওয়েল। কারণ আসলে প্রমোশনের একটা আমাদের মধ্যে একটা রেসপন্সিবিলিটি থাকে, সো ওইটাকেও যদি কাজ হিসাবে ধরা, ওটাকে অবশ্যই কাজ হিসাবেই ধরা উচিত। সো সেই ক্ষেত্রে আসলে এখনো ছুটি শেষ। মানে এইটা কি এক ধরনের আফসোসও তৈরি করে? ছোটবেলার ঈদ এত মজার ছিল, একদম কোনো স্ট্রেস ছিল না। আমার ক্ষেত্রে করে না, কারণ আমার কাছে মনে হয় আমরা এই জায়গাটাতে আসার জন্য আসলে অনেক কষ্ট করেছি, অনেক বছরের কষ্ট এবং অনেক বছর ধরে হার্ড ওয়ার্ক করে আসলে এই জায়গাটাতে এসেছি। সো এখন এখানে এসে আসলে আর মানে পুরোনো দিনে ওটা রিগ্রেট করতে চাই না। তবে অবশ্যই তো আমার মনে হয় প্রত্যেকটা জীবনের ফেজে প্রত্যেকটা সময় বা উৎসবগুলো ভিন্ন রকম হয়। সো ছোটোবেলায় ঈদগুলো ছিল অনেক বেশি ফুর্তি, এখন ফুর্তির সাথে আবার একটা কাজেরও রেসপন্সিবিলিটি আছে, সো এটা উপভোগ করি। প্রতিটা এইজের একটা সৌন্দর্য আছে। কে না চায় আবার ইয়াং হইতে? আমি আবার স্কুলে যেতে চাই, কিন্তু সেটা তো আসলে সম্ভব না। সো এখন যেই মুহূর্তে, মানে এই মুহূর্তে যে এইজটাতে আছি, সেটাতে আসলে ঈদে যা করা সম্ভব সেটাই করছি, আর এটাই এনজয় করে করছি। আর একটা ব্যাপার হয় কি, এটা নিশ্চয়ই সবার সাথেই হয় যে ছোটবেলায় আমরা খুব বড় হতে চাইতাম, কিন্তু কবে বড়, স্কুল শেষ হয়ে যাবে, কলেজ শেষ হয়ে যাবে, কিন্তু বড় হওয়ার পর আমরা বুঝতে পারি যে না, ছোটবেলাটা বেশি মজা ছিল। ওকে, আমরা আসলে সেটে বসার আগেই সাবিলার সাথে আলাপ হচ্ছিল যে সাবিলার খুব কম কাজ এসেছে এবারের ঈদে, কিন্তু তসিফের বোধহয় কাজের সংখ্যা বেশি। তার মধ্যে সবচাইতে স্পেশাল কোনটা, আপনার ভালো লাগার জায়গা কোনটা? প্রতিটা কাজই অনেক স্পেশাল। আগে এক সময় যখন আমরা বলবো ছোট ছিলাম, তখন আমরা এক ঈদে একজনের 20টা-25টা করে নাটক আসতো। সো এখন আলহামদুলিল্লাহ 10টা আসলেও দেখা যায় যে প্রতিটা কাজের রেসপন্স আগের চেয়ে অনেক বেশি পাই, মানুষ অনেক বেশি ভালোবাসা দেয়। তো দু একটা কাজের কথা যদি বলতে হয়, তাহলে একটা কাজ চাঁদ রাতে যেটা আসলো, প্রেম ভাই। সো ইটস আ ওয়ার্ক দ্যাট আই লাভ টু ডু। ইটস পুরান ঢাকা ওয়ার্ক। সো আমার একটা পুরান ঢাকার ফ্যান বেজ আছে, আই বিলিভ। সো ওরা খুব এনজয় করে। তো ওই কাজটা যাচ্ছে, এখনও যাচ্ছে, সিন্স রিলিজ হয়ে গেছে, ইউটিউবে আছে, এখন ওটা খুব ভালো যাচ্ছে। আর আরেকটা কাজ আসবে সামনে, নাম হচ্ছে মন দিওয়ানা। এই কাজ দুটো নিয়ে আসলে আমি একটু বেশি আশাবাদী। দেখা যাক বাকিটা অডিয়েন্স কি কত রিসিভ করে। কাজের কথা যেহেতু এসেছেই, আমি সাবিলার কাছেও জানতে চাইবো, নাটকের বাইরেও আসলে ঈদের আগে ফটোশ্যুট থাকে, টিভিসির শ্যুট থাকে, তো সব মিলিয়ে ব্যস্ততা তো থাকেই। তার মধ্যে কোন কাজটা এবারের সিজনের ফেভারিট হয়েছে? আমার আসলে এবার 3টা কাজ রিলিজ পাচ্ছে এবং 3টা কাজই আমার জন্য স্পেশাল বলবো, কারণ হচ্ছে 3টাই খুব ভিন্ন ভিন্ন ক্যারেক্টার এবং খুব মানে খুব ডিফারেন্ট 3টা প্লটের গল্প। সো একটা হচ্ছে ভুল সবই ভুল, যেটা হচ্ছে অপূর্ব ভাইয়ের সাথে, এবং এটা হচ্ছে একদম ফুল অন একটা কমেডি এবং ফ্যামিলি সেন্ট্রিক একটা গল্প। সো কমেডি কাজ আসলে আমার মনে হয় আমাদের ফ্যানরা কমেডি কাজ স্পেশালি ঈদের সময়টা দেখতে খুব উপভোগ করে। সো ওটা আসলে আমাদেরও করতে ভালো লাগে। এবং সেই সাথে আমার আরেকটা কাজ আসছে যেটা নাম মাকড়সা। ওটা একটু থ্রিলার, একটু সাসপেন্স টাইপের একটা গল্প। হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা আসছে হচ্ছে দূষিত এই শহরে, যেটা আমি ড্রামা ট্র্যাজেডি বলতে পারি। সেখানে আমি একজন পরিচ্ছন্নতা কর্মীর ক্যারেক্টার করেছি। সো তিনোটাই আসলে একদম 3 রকম, এবং যেহেতু কাজের সংখ্যা কম, সো তিনোটার মধ্যেই আসলে চেষ্টা করেছি নিজে 100%টা দিতে, এবং তিনোটা সেই কারণেই স্পেশাল। আর এছাড়া তো বিজ্ঞাপনে কাজ করা হয়েছে, এবং বিজ্ঞাপনে অনেক দিন পর এবার আমার আরেক বন্ধু সিয়ামের সাথে কাজ করা হয়েছে। সো সেটাও আমার কাছে স্পেশাল।
এই যে ক্যারেক্টারের কথা এলো, এই জায়গাটা নিয়ে একটু আলাপে আসতে চাই। যখন কাজের প্রেশার বেশি থাকে, এই যে যেমন ঈদের সিজনে আসলে কাজ থাকে, তো তখন অনেক শ্যুট থাকে, পরপর ব্যাক টু ব্যাক করে যেতে হয়, তখন এই ক্যারেক্টারগুলো আলাদা আলাদা ক্যারেক্টারগুলো যখন ধরতে হয়, এই চ্যালেঞ্জটা কি একটু স্বাভাবিক সময় চাইতে বেশি কিনা? অফকোর্স অনেক বেশি। নিজেদেরকে প্রিপেয়ার করার সময়টুকু কি পান যে একটা ক্যারেক্টার থেকে বের হয়ে গিয়ে আরেকটা ক্যারেক্টারে যে ঢুকতে হবে? লাইক এখন একটু বড় হওয়ার সুবিধা কি, এখন সেই সুবিধাটা তৈরি করে নিই, বিকজ কাজের ডেটটা কবে শুটিং করবো নিজে ডিসাইড করছি। তো যখন আমি একটা গল্প, খুব কঠিন একটা কাজ, যেমন ফর এক্সাম্পল সে প্রেম ভাই যেটা যাচ্ছে, পুরান ঢাকা ওয়ার্ক, সো পুরান ঢাকার ক্যারেক্টারে হঠাৎ করে ঢুকে যাওয়া ইজ নট সো ইজি। সো ওটার জন্য আমি যেটা করেছিলাম, যখন স্কেজুল করেছি তখন আমি একদিন আগে নিজের জন্য একদিন একটা গ্যাপ রেখেছি, যে ওই একটা দিন আমি আসলে বাসায় বা সবার সঙ্গে একটু পুরান ঢাকার টোনে কথা বলবো, একটু বিকজ হ্যাঁ, হুট করে আমি একটা জায়গা থেকে একটা জায়গায় চলে যেতেই পারি, স্ক্রিনে একটু মনে হচ্ছে যে না, একটু যতটুকু অনেস্টিতে কাজটা করা যায়। সাবিলার ফর্মুলাও কি এমনই? আমি তো আসলে লাস্ট 2-3 বছর ধরে অনেক কাজ কমিয়ে দিয়েছি। এখন যেহেতু আমার হাতে সময় থাকে, দেখা যায় যে আমি যদি প্রতিটা ঈদে 4টা বা 5টা কাজ করি বা 3টা কাজ করি, তখন আসলে আমার হাতে অনেক সময় থাকে। সো ওই সময়টা আমি আসলে চেষ্টা করি একটা হচ্ছে নিজেকে একটা রিসেট করা, রিফ্রেশ করা, সেই সাথে হচ্ছে পরবর্তী যে ক্যারেক্টারটা থাকছে বা পরবর্তী যে গল্পটা থাকছে সেটার সাথে যতটুকু থাকা যায় বা সেটার মধ্যে যতটুকু নিজেকে ধারণ করা যায় সেই চেষ্টাটা থাকে। বারবারই না আগের সময়কার সাথে তুলনাটা চলে আসছে। আমি ব্যক্তিগতভাবে, আমরা দর্শক হিসাবে যখন আলোচনা করি, তো কথা হচ্ছিল যে আগে টেলিভিশনের প্রোগ্রামগুলো আমরা পত্রিকায় দাগ দিয়ে রাখতাম, কোন নাটকটা দেখব, কোন অনুষ্ঠানটা আমি দেখব, কোন তারিখে যাবে ঈদের। এই ক্রেজটা কি একটু কমেছে, নাকি এটা আসলে ইন্টারনেট অনেক বেশি অ্যাভেলেবল হয়ে যাওয়ার পরে জাস্ট অন্যদিকে শিফট হয়ে গেছে? আমি বলবো শিফট হয়ে গেছে। এখন আসলে অনেকে আছে যারা আমাদের কাজ দেখেন বা যারা আমাদের কাজ পছন্দ করেন, তারা আসলে দেখা যায় যে নোটসে কিংবা ফেসবুকে তাদের স্ট্যাটাসে আসলে রিমাইন্ডার দিয়ে রাখেন যে আমাদের কোন কাজ কবে আসছে। ইনফ্যাক্ট এরকমও হয়েছে যে আমি জানি না আমার নাটকটা কবে রিলিজ হচ্ছে, কিন্তু আমার একজন সাধারণ দর্শক যিনি আমার কাজ দেখেন, তিনি ঠিকই আসলে নোট করে রেখেছেন যে আমার কাজটা ঈদের 4র্থ দিন অমুক সময় যাচ্ছে। সো এখন আমি যেটা মনে করি যে এখন আসলে জিনিসটা, যেহেতু আমরা আসলে এখন একটা মানে খুবই ইন্টারনেটটা অনেক অ্যাভেলেবল, সো সেই ক্ষেত্রে এখন আমরা এই জায়গাটাতে শিফট হয়ে গেছি বলে এটা আমার ধারণা। আমরা কাজ নিয়ে তো কথা বলছি, এর বাইরে আরও কিছু গল্পও করতে চাই। একটা ব্রেক নেই, তারপর ফিরে এসে বাকি আলাপ করছি। দর্শক, আড্ডা জমে গেছে, আরও কিছুক্ষণ হবে, আরও কিছু কথা, তবে তার আগে নেব একটা বিরতি। একাত্তরের সাথেই থাকুন। আছেন একাত্তরে, চলছে ঈদের বিশেষ আয়োজন উৎসব যোগ। আমি রুবাইয়া অদিতি আরও একবার ঈদের শুভেচ্ছা জানিয়ে আপনাদের আমন্ত্রণ করছি বিরতির পর। কথা হচ্ছে সাবিলা নূর এবং তৌসিফ মাহবুবের সাথে। আমরা ঈদের কাজ নিয়ে কথা বলছিলাম, ঈদের শপিং নিয়ে একটু জানতে চাই। বিশেষ করে নিজেরা কি শপিং করতে পারেন এখন? শপিং সম্পর্কে আমার মনে হয় সাবিলা উত্তর দিলেই ভালো হয়। আচ্ছা, অসুবিধা নেই। আমার দেখা যায় যে আসলে খুব লাস্ট মোমেন্টে হয়তো শপিং করা হয়। আর এখন নিজে যান মার্কেটে? হ্যাঁ, যাই, চেষ্টা করি যাওয়ার, কারণ এমন একটা সময় গিয়েছে যে হয়তো অনেক রেগুলার যে মানে হয়তো দেখা যেত যে কয়েকদিন পরপরই আসলে ঈদের জন্য শপিং করা হতো, মানে রোজার মাসটাতে। কিন্তু এখন আসলে দেখা যায় যে খুব লাস্ট মোমেন্টে হয়তো ঈদের আগের দিন রাত করে বের হই এবং হয়তো নিজের জন্য কিছু একটা কিনি, কারণ এখন তো আসলে পরিবারের জন্য বেশি শপিং করা হয়। সো দেখা যায় যে আমার বাবা মা আছে বা সেই সাথে আমার শাশুড়ি আছে, আমার হাজব্যান্ড আছে। সো দেখা যায় যে আসলে তাদের শপিংটা প্রায়োরিটি হয়ে গিয়েছে, নিজের শপিংটা হচ্ছে একদম লাস্ট মোমেন্টের জন্য রেখে দেওয়া হয়েছে। শপিং মলে বা দোকানে ফ্যানরা এসে সময় নষ্ট করছে, ছবি তুলতে চাইছে, এই ব্যাপারগুলো না, অবশ্যই এটা তো মনে হয় আমরা এটার জন্যই কাজ করি, যে আসলে ফ্যানরা আসবে, আমাদের সাথে কথা বলবে বা আমাদের সাথে ছবি তুলবে। এটাকে আমি মনে করি হচ্ছে যে আমরা যে কাজ করেছি সেই কাজটার আসলে আমাদের একটা অ্যাকমপ্লিশমেন্ট বা একটা অ্যাচিভমেন্ট তো আসলে অনেক প্রকার হয়। দর্শকদের ভালোবাসা, অ্যাওয়ার্ড সবকিছু আছে, এই যে দর্শকরা যখন আমাদের কাছে এসে বলে যে আমাদের অমুক কাজটা দেখেছে ভালো লাগে, আমার মনে হয় এর থেকে বড় মানে অ্যাকমপ্লিশমেন্ট বা অ্যাচিভমেন্ট আসলে আমরা যারা কাজ করছি তাদের জন্য আর কোনো কিছু হতে পারে না। এই ব্যাপারটাকে আসলে পেইন লাগে না? না না, একদমই না, আমার কাছে একদমই লাগে না। পেইন লাগবে যেদিন আসবে না।
না কিন্তু আপনি শপিং এর কথাটা এড়িয়ে গেলেন, কিন্তু ধরেন একটা টং দোকানে দাঁড়িয়ে চা খাওয়ার স্বাধীনতা কি এখন পান? আচ্ছা, মানে তখন দর্শকরা যদি আগে আসে ছবি তাহলে তুলে বলে এবার সবাই সাইডে যায় এবার চা খাবো। মানে নিজের মতো করে নিই আসলে জিনিসটা, না হলে তো আসলে একটু সমস্যা হবে, বা নিজে যেই উদ্দেশ্য নিয়ে যাচ্ছি চা খেতে, সেই উদ্দেশ্যটা তো আমার পূরণ করতেই হবে। সো ওইটা যদি দেখা যাচ্ছে কেউ ভিডিও করছে, কেউ ইয়ে করছে, সো ওদের সবার শখ পূরণ করে দিয়ে তারপর আমি বসে শান্তিতে চা খাবো, সবাই দেখুক কী করুক, ওটাতে আমরা ইউজ হয়ে গেছি। বিকজ আমাদের একটা অভ্যাস আছে যে ক্যামেরার দিকে না থাকে অ্যাক্টিং করা। সো ওইভাবেই আর কি, ফলস লুক না দিয়ে কে কী ভাবতেছে, কে কী করছে ওটা না করে আমি আমার শপিং করব, আমি আমার চা খাবো। সামনের কাজগুলোর কোনোটা নিয়ে কি স্পেশালি বলতে চান, যেহেতু দর্শকরা দেখছে একটা সেই কাজেরও একটা ঝলক হয়তো পেয়ে গেল, কোনোটা নিয়ে কি আলাদা কোনো এক্সাইটমেন্ট আছে? আমার ক্ষেত্রে ফিল্ম আসলে নিয়ে কোনো কথা না চলছে? না না আমি কোনো এখন ফিল্ম, আসলে কোনো বড় ফিল্ম? আমি আমি এখন আসলে চেষ্টা করি সবসময় যে দর্শকদেরকে আসলে ভালো কাজ উপহার দিতে। সো কাজ যখন আসবে তখনই আসলে সেটা নিয়ে বলতে চাই, বা সেটা নিয়ে আসলে শেয়ার করতে চাই আমার মানে audience এখন এর কিছুই সাথে। বলতে চাচ্ছে না, বড় কিছু লুকিয়ে পুরোটাই রেখেছে, suspense। পুরোটাই সাসপেন্স। তৌসিফ কি বড় পর্দায় আসছেন রিসেন্ট টাইমে? আমরা তো কেউ বলতে পারি না আসলে কালকে আমি ঠিক কোথায় যাব, বাট যেতে তো চাই, অবশ্যই যেতে চাই। তো সেটা নিজের মধ্যে একটা প্ল্যানিং আছে, একটা ডেট নিজেকে ডেডলাইন দিয়ে রেখেছি, সেটা আপাতত শেয়ার করতে চাই না। এই যে আবারও আমি স্বীকার করছি, হ্যাঁ সাসপেন্স। সো একটা নিজের জন্য একটা টাইম দিয়ে রেখেছি যে এরপরে আসলে আর ফিল্মে গিয়ে লাভ হবে না। So, যদি এরকম একটা টাইম নিয়ে নিজেকে সেট করে রেখেছি, ওইটার ব্যাকলগে এখন আমি নিজেকে রেডি করছি ওই টাইমলাইনটার সাথে, এই আর কি। সো হ্যাঁ, আর আসলে দুইটা কাজেই আপনারা অভিনয়ই করছেন, কাজেই নিজেকে একটু একটু করে প্রিপেয়ার করা তো এই ক্ষেত্রেও হয়েই যাচ্ছে। অবশ্যই। আর এখনকার সময় আসলে ওটিটিতে কাজের সংখ্যা বাড়ছে, মানুষের আগ্রহ বাড়ছে। সাবিলার ওটিটিতে কাজ খুব প্রশংসিতও হয়েছে এর আগে। তো ওটিটি নিয়ে যদি একটু আলোচনা করি, যে সিনেমার ব্যাপারে অভিনেতা অভিনেত্রীদের আগ্রহের জায়গাটা কি একটু ওটিটির কারণে একটু সরে গেছে, যে আচ্ছা ওখানেও তো ভালো মানের কাজ হচ্ছে, বড় বাজেটের কাজও হচ্ছে? আমি আসলে সবার কথা বলতে পারবো না, আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন দিই, আমার কাজ অভিনয় করা। সো সেটা আসলে আমি বিজ্ঞাপনে করছি, নাকি আমি নাটকে করছি, নাকি আমি ওটিটিতে করছি, সিনেমাতে করছি, আমার কাজটা আসলে ভালো অভিনয় করা। যে ক্যারেক্টারটা করছি সেই ক্যারেক্টারটার সাথে মানানসইভাবে কাজ করতে পারছি নাকি, অভিনয় করতে পারছি নাকি, সেটা আমার একটা লক্ষ্য থাকে। সো যেটা দেখা যায় যে আসলে দিন শেষে নাটক, ওটিটি, সিনেমা তিনটার মাধ্যম ভিন্ন, এবং তিনটার হয়তো আসলে যদি আমি টেকনিক্যাল দিকটার কথা বলি, সেটা বাজেট হোক কিংবা বাকি সব কিছু হয়তো ভিন্ন থাকে, বাট অ্যাজ অ্যান অ্যাক্টর আমার কাজ আসলে অ্যাক্টিং করা। সো আমার আসলে যেই মাধ্যমে যেই গল্পটাই আমার ভালো লাগবে বা মনে হবে যে আচ্ছা এই ধরনের ক্যারেক্টার আমি আগে কখনো করিনি, আমি আসলে সেই মাধ্যমটাই বা সেইখানেই আসলে কাজ করতে চাই। এটা একদম পার্সোনালি আমার মতামত, হয়তো ভিন্ন মতামত থাকতে পারে, এটা হচ্ছে আমি এটা বিশ্বাস করি। তৌসিফের মতামত কি ভিন্ন, মানে প্ল্যাটফর্মটা কি আসলে আলাদা করে ম্যাটার করে? আমি একটা আপনার কথা একটা দ্বিমত পোষণ করবো, সেটা হচ্ছে যে ভালো মানের নাটকও হয়, আর আমি বিশ্বাস করি আমি ভালো মানের নাটকও করি। অবশ্যই বাজেটটা কি ডিফাইন করে, দেখেন আমি একটা গল্প বলতে চাই যেখানে আমাকে একটা হেলিকপ্টার লাগবে, বা যেখানে আমি একটা গাড়ি ভেঙে ফেলবো, বা যেখানে আমি একটা রোলস রয়েস আনবো, তো সেটার তো একটা কস্ট আছে। তো সেই কস্টের উপর ডিপেন্ড করে আমার স্ক্রিন ভ্যালু দাঁড়াচ্ছে। সো এখন কিন্তু যেরকম আমি একটা নাটক করেছিলাম যেটার বাজেট 35 লাখ টাকা উঠেছিল, যেটা আসলে 2 বছর আগেও 5টা নাটকের বাজেটের সমান, যদি বলি 5 থেকে 7টা নাটকের বাজেটের সমান। তো সেই বাজেটে নাটক এখন হচ্ছে। আবার এমন হয়েছে একটা ওটিটির কাজ আসলে 20 লাখ টাকার মধ্যে শেষ হয়েছে। সো তার চেয়েও বড় কিন্তু নাটক হয়েছে। কোনো কিছুকে ছোট করে কিছু বলছি না, আমি যেটা বলছি যে ওটিটির কারণে ফিল্মের যাত্রাটা আমার কাছে মনে হয় আরও ইজিয়ার হবে অভিনেতা অভিনেত্রীদের জন্য। বিকজ নাটক ইজ এ ফ্রি মিডিয়া, টেলিভিশনে দেখেন, ইউটিউবে দেখেন, ইউ ডোন্ট হ্যাভ টু পে। আপনি হয় ডিশ বিল দিচ্ছেন বা ইন্টারনেটের বিল দিচ্ছেন, দ্যাটস ইট। অ্যান্ড আপনি যেটা ইচ্ছা দেখতে পাচ্ছেন, যখন ইচ্ছা দেখতে পাচ্ছেন। সো ওটিটির ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনাকে কিছু টাকা হলেও দিতে হবে একটা কন্টেন্ট দেখতে হলে, সেটা সাবস্ক্রিপশন ফি হোক অথবা ওই কন্টেন্টটা দেখার জন্য যদি কোনো ফি নির্ধারণ করা থাকে সেটা হোক। সো ইটস আ প্র্যাকটিস যে আমাকে তৌসিফকে ওটিটিতে যখন দেখছে, সেটা যদি 50 টাকা হোক 100 টাকা হোক দিয়ে আমাকে যে দেখছে, সে খরচ করার মেন্টালিটিটা তৈরি হচ্ছে। সো ইটস লাইক ওয়ান স্টেপ টুয়ার্ডস দ্য সিনেমা।
সো ডেফিনেটলি আমি যদি ফিল্মে মুভ করতে চাই তার আগে আমার নিজেকেও একটু ওটিটিতে প্রমাণ দিয়ে আসতে হবে যে আমার ওটিটিগুলা হিট হয়। এখন হিট কমার্শিয়ালি বলতে আমরা কি বুঝি? মানে মানুষের মধ্যে একটা গ্রহণযোগ্যতা হয়। অবশ্যই। সো গ্রহণযোগ্যতা কিন্তু নাটকে বা আছে। যদি আমি একদম ভাষা বলি, সরি ইন্টারাপ্ট করে, যে আমাকে মানে আমার কাজ দর্শক সাবস্ক্রাইব করে টাকা খরচ করে দেখেছে। কারণ আমাদের ইউটিউবের একটা অ্যালগোরিদম আছে, যেরকম কোনো কিছু একটা সিন খুব মজা লেগে গেছে, ওই নাটক টিকটকে একটু ক্লিক করে গেছে, তার মানে ওটা আসলে অনেক মিলিয়ন 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 ভিউজ হয়ে যাবে। আবার এরকম হয় যে একটা নাটকের কারণে ওই একটা ওই নাটকের আর্টিস্টের কারণে ওই একটা artist- বাকি নাটকগুলো নাটকের view হয়তো হয়ে গেছে। খুব ভালো ভিউ হয়েছে, ওই আর্টিস্টের এজন্য কিন্তু বাকি নাটকগুলো তখন অ্যালগোরিদম ওয়াইজ চলে আসে পেয়ার গুলো খুব জনপ্রিয়। পেয়ারগুলো হ্যাঁ, জনপ্রিয় হয়েছে। অবশ্যই, সো এবং আমি তো ভিতরের গল্প জানি। ভিতরের গল্প হচ্ছে কি, এক নাটক দেখতে পাচ্ছি 30 মিলিয়ন ভিউ, কিন্তু কেউ 30 মিনিটও শেষ করেনি, সবাই 2 মিনিট দেখে বের হয়ে গেছে। আসলে কেন? এটা একটা হাইপের জন্য, যে এই অমুক, আমি নিজেকে নিয়ে বলি, আমার তসিফে কোনো একটা নাটক যে ওখানে এরকম কিছু হয়েছে যে খুব ফানি কিছু হয়েছে, এটা আসলে মানুষ দেখে খুব মজা ঢুকছে, হইতে পারে নাটকটা আসলে পুরাটা মানুষ শেষ করেনি। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন নাটক অ্যান্ড ফিল্ম। ফিল্ম যদি মানুষ পুরোটা না শেষ করে হল থেকে বের হয়ে যায়, ইটস ডেফিনেটলি কাউন্টেড এজ আ ফ্লপ। যে ইন্টারমিশন মানুষ বের হয়ে চলে যাচ্ছে, হলে ফেরত আসতেছে না। সো ডেফিনেটলি সেটা অনেক বেশি ভিজিবল হয়। অনেক বেশি ভিজিবল হয়, যেটা ইউটিউবে এখন ভিজিবল না। হ্যাঁ, যে কারণে আমার মোবাইলে দেখছি হয়। এক্স্যাক্টলি। সো ইউটিউবের হিসাবের জায়গা থেকেও আমরা ওটিটিতে আসলে যদি বলি যে আমি সুইচ তখনই করতে চাই যখন আমি শিওর হব যে আমার ওই গল্পটা বা ওই কন্টেন্টটা আমাকে মানুষ কমপ্লিটলি শেষ করবে, অথবা শুরুতেই আমাকে সাবস্ক্রাইব করে দেখবে, তারপর আমি ফিল্মে ভাবতে পারবো। এই যে এত এত প্ল্যাটফর্ম তৈরি হওয়ার পর একটা বিষয় কিন্তু প্রায়ই আলাপে আসে। আমি এটা সাবিলার কাছে রাখতে চাই প্রশ্নটা। আপনি বলছিলেন যে ক্যারেক্টারগুলো বা গল্পটা কতখানি আপনাকে আকৃষ্ট করছে তার উপর বেছে আপনি কাজ করেন। আপনার কি মনে হয় এখন অনেক এক ধরনের মানে থ্রিলার, মার্ডার মিস্ট্রি, এই জনরাটাই একটু বেশি তৈরি হচ্ছে? আমি যদি বলি যে একটা সময় কিন্তু সবাই এরকম বলতো যে শুধু রমকম হচ্ছে, শুধু কমেডি হচ্ছে। সো আমার মনে হয় প্রতিটা প্ল্যাটফর্মের বলি বা প্রতিটা সময়ের একটা ফেজ যায়। সো এখন আসলে এই ফেজটা যাচ্ছে যে হয়তো একটু থ্রিলার, একটু হরর, ওটিটিতে যেমন ফিল্মে তো অ্যাকশনই যাচ্ছে শুধু, আপনি যে কোনো ফিল্ম সব অ্যাকশনই। হ্যাঁ, বাট আমি যদি বলি যে যাচ্ছে কেন, কারণ দর্শক দেখছে। মানে দিন শেষে কিন্তু আমরা সেটা করতেই মানে করব যেটা দর্শক দেখবে। দর্শক যেটা দেখবে না সেই কাজ তো করে আসলে আমাদের কোনো মানে করব না আমরা। আপনি অ্যাকশনের কথা বলছিলেন, একটু কি সাউথ ইন্ডিয়ান ঘরানার দিকে প্যাটার্নটা এখন বেশি চলছে? বিকজ আপনি দেখেন সাউথ ইন্ডিয়ান মুভি এখন মানুষ বেশি দেখে। সো আমাদের বাংলাদেশে অনেক প্রচুর হাইপ আছে। সাউথ ইন্ডিয়ান কোনো মুভি আসলে সেটা ডাউনলোড করে হোক, যেভাবেই হোক, মানুষ দেখে শেষ করে দেবে, সঙ্গে সঙ্গেই দেখবে। একটা ট্রেন্ডিং এর ব্যাপার। রাইট। সো এটা শেষ করব আজকের আড্ডা। আমি একটা পার্সোনাল প্রশ্ন আমার মনের মধ্যে আছে, এটা আমি সাবিলাকে করতে চাই। আপনাকে কেন শুরু থেকে এখন পর্যন্ত একই বয়সের ছোট্ট সাবিলা লাগে? আপনি কি করেন? না, মোটেও না। কোথায়? আমি তো কিছুই করি না। মানে আমি তো, তুমি যেটা করো সেটা হচ্ছে পরিশ্রম করে। সে পরিশ্রম করে সে নিজের বয়সটা ধরে রেখেছে। পরিশ্রম করা ইজ নট সো ইজি। অনেক খাবার খেতে পারে না, অনেক কঠিন লাইফস্টাইল মেইনটেইন করতে। আচ্ছা, সবকিছু আসলে বলারও দরকার নেই, কিছু তো গোপন থাকে। থ্যাংক ইউ, অনেক সুন্দর একটা কমপ্লিমেন্ট দিয়েছেন আপনি। ধন্যবাদ আপনাদেরকে। আজকের আড্ডাটা আসলে যেহেতু অনুষ্ঠানের একটা সময়ের ব্যাপার আছে, নইলে হয়তো আমরা আরো ঘন্টাখানেক আড্ডা দিয়েই ফেলতে পারতাম। তবে ঈদের এই সময়টাতে আপনারা এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কাজগুলোর জন্য অনেক শুভকামনা থাকবে অবশ্যই। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আমাদেরও আসলে আপনার কারণে এবং আপনাদের সাথে সময়টা কাটিয়ে আমাদের ঈদটাও আরো মানে সুন্দর হয়ে উঠেছে। দর্শকদের কাছ থেকেও বিদায় নিয়ে নিই, আড্ডাটা এখানেই শেষ করতে হচ্ছে। সাবিলা নূর এবং তাওসিফ মাহবুবের সাথে সুন্দর একটা সময় কাটলো, নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে। আর দিনভর ঈদের বিশেষ অনুষ্ঠানের পাশাপাশি সংবাদের জন্য আপনারা নিশ্চয়ই থাকবেন একাত্তরের সাথে। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা।